আসসালামু আলাইকুম। সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম, ইন্সট্রাক্টর সাধারণ পিটিএ বরগুনা। আজ আমরা আলোচনা করব এফএলএন বিষয়ে। এফএলএন সম্পর্কে এর আগে আমাদের একটি ভিডিও রয়েছে। এফএলএন সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন এই ভিডিও থেকে। আজকের মূলত আমরা বিভিন্ন ছক নিয়ে আলোচনা করব। ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরিসি বা এফএলএন, এটি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা শিক্ষক রয়েছেন তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। আপনারা জানেন ইতিমধ্যেই এফএলএন টার্গেট অ্যাচিভ করতে না পারায় অনেকেরই স্যালারি বা বেতন লাভ করে রাখা হয়েছে। আশা করি আপনারা ভিডিও থেকে কিছুটা উপকৃত হবেন। এখানে বেশ কয়েকটি ছক আমরা দেখব, যেমন এফএলএন অর্জনের জন্য কর্মপরিকল্পনা ছক, সমস্যা চিহ্নিতকরণের ছক এবং সমস্যা চিহ্নিতকরণের সম্পর্কে। তো শুরুতেই আমরা দেখি স্বরবর্ণ গুলো আমাদের প্রতিটি আহ, শিক্ষার্থী এ বিষয়ে ধারণা অর্জন করছে কিনা সে ব্যাপারে আমরা এরকম একটা টুলস তৈরি করব। টুলস তৈরি করে তারপরে আমরা শিক্ষার্থীদেরকে পড়তে দিব। শিক্ষার্থীরা যদি কমপ্লিট পারে তাহলে আমরা ধরে নিব এখানে শতভাগ আমাদের টার্গেট অ্যাচিভ হয়েছে, অর্থাৎ স্বরবর্ণ বিষয়ে তাদের ধারণা স্পষ্ট। যেমন এলোমেলো স্বরবর্ণগুলো পড়ি, এখানে একটি ছক রয়েছে, সেখানে স্বরবর্ণ যে 11টি বর্ণ রয়েছে সেগুলো আমাদের এখানে দেওয়া রয়েছে, যাতে করে তারা এখান থেকে আইডেন্টিফাই করতে পারে। আর যদি না পারে তাহলে ধরে নিতে হবে যে তার সর্বর্ণ জ্ঞান এখনো পরিপূর্ণভাবে অর্জিত হয়নি, তাহলে এখানে আমাদেরকে এফোর্ট দিতে হবে। এরপর রয়েছে এলোমেলো কার চিহ্ন। তো এখানে কার চিহ্নগুলো এলোমেলো করে দেওয়া রয়েছে, সেগুলো সে যদি এখানে দেখে পড়তে পারে তাহলে বুঝতে হবে যে কার চিহ্ন সম্পর্কে তার ধারণা শতভাগ অর্জন হয়েছে। এরপরে স্বরবর্ণগুলোর সাথে কার চিহ্ন মিল করি, এটাও খুব গুরুত্বপূর্ণ। এভাবে সামনে এলোমেলো ভাবে দেওয়া থাকবে, সেগুলো সে যদি শতভাগ মিল করতে পারে তাহলে ধরে নিতে হবে যে এ ব্যাপারে তার ধারণা বা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আর যদি না হয় তাহলে এ ব্যাপারে আমাদেরকে আরো এফোর্ট বা চেষ্টা করতে হবে এটা অর্জন করার জন্য। এরপর রয়েছে স্বরবর্ণের যে পূর্ণমাত্রা, পূর্ণমাত্রাগুলো সে আলাদা করতে পারে কিনা বা চিহ্নিত করতে পারে কিনা। অর্ধমাত্রার যে বর্ণটি রয়েছে, স্বরবর্ণের একটি মাত্র অর্ধমাত্রা বর্ণ রয়েছে রি, সেটা সে আলাদা করতে পারে কিনা। এরপর মাত্রাহীন চারটি যে বর্ণ রয়েছে সেগুলো সে আলাদা করতে পারে কিনা, এরকম একটি ছক দেখে তাদের সামনে দিতে হবে। যদি পারে তাহলে ধরে নিতে হবে যে এই বিষয়ে তার ধারণা অর্জিত হয়েছে। এরপরে একইভাবে ব্যঞ্জন বর্ণগুলো, যে 39টি ব্যঞ্জন বর্ণ রয়েছে সেগুলো আমরা আলাদাভাবে এলোমেলো করে তাদের সামনে দিব, এবং সে যদি প্রতিটি বর্ণ আলাদা করে আইডেন্টিফাই করতে পারে তাহলে ধরে নিতে হবে ব্যঞ্জন বর্ণগুলি সম্পর্কে তার সুফল অর্জিত হয়েছে বা ধারণা স্পষ্ট রয়েছে। এরপরে এলোমেলো বর্ণগুলো পড়ি। উপরে রয়েছে শুধু ব্যঞ্জন বর্ণ, নিচের গুলো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিক্স রয়েছে, সেগুলো যদি সে আলাদা করে চিহ্নিত করতে পারে তাহলে ধরে নিতে হবে যে এই ব্যাপারেও তার ধারণা অর্জিত হয়েছে। এরপর ব্যঞ্জন বর্ণর পূর্ণ মাত্রা যেগুলো রয়েছে সেগুলো সে আলাদা করে লিখতে পারে কিনা এবং আলাদা করে পড়তে পারে কিনা, অর্থাৎ আলাদা করে দেখাতে পারে কিনা যে এগুলো হচ্ছে পূর্ণমাত্রা। একইভাবে অর্ধমাত্রা বর্ণগুলো আলাদা করতে পারে কিনা, মাত্রাহীন বর্ণগুলো আলাদা করতে পারে কিনা, এবং ফলা চিহ্ন যেগুলো রয়েছে সেগুলো সে লিখতে এবং পড়তে এবং আলাদা করতে পারে কিনা। যদি পারে তাহলেও ধরে নিতে হবে যে এই বিষয়ে তার ধারণা অর্জিত হয়েছে এবং আমাদেরকে সামনে আগাতে হবে। আর যদি না পারে তাহলে এই জায়গাগুলোতে আমাদেরকে এফোর্ট দিতে হবে। এরপরে রয়েছে দুই বর্ণের সমন্বয়ে গঠিত বেশ কিছু শব্দ। এই শব্দগুলো তাদেরকে দিতে হবে। এই শব্দগুলো যদি তারা পড়তে পারে তাহলে ধরে নিতে হবে বিষয় সম্পর্কে তাদের ধারণা স্পষ্ট, সামনে আমরা ফরওয়ার্ড করতে পারি। যদি না পারে তাহলে এখানে আমাদেরকে চেষ্টা করতে হবে এগুলো অ্যাচিভ করার জন্য। যেমন উদাহরণস্বরূপ রয়েছে কল, জল, নল, বক, ঝড়, দর। বেশ কিছু শব্দ আমরা এখানে দিয়েছি, আপনি এখান থেকে চাইলে আপনার খাতায় নোট করে স্টুডেন্টদের সামনে দিতে পারেন। এখন রয়েছে ৩ বর্ণের সমন্বয়ে গঠিত শব্দ। আমরা একটু আগে দেখলাম ২ বর্ণের, এবার রয়েছে ৩ বর্ণের শব্দ। সেগুলো যদি পারে তাহলে আমরা আরো সামনে
যাব। যেমন কলম, কলস, বচন, ফসল, ধরন। এখানে কিন্তু আকার ইকার অর্থাৎ কার চিহ্ন ব্যতীত শব্দ সেগুলো আগে দিব আমরা, যাতে করে তারা এ ব্যাপারে ধারণা অর্জন করতে পারে। যদি না পারে তাহলে এই জায়গাগুলোতে আমাদেরকে আরো সময় দিতে হবে, আরো প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এরপরে রয়েছে ৪ বর্ণের সমন্বয়ে গঠিত শব্দ। এগুলো যেরকম উপসম, চকচক, দমকল, সমতল, থমথম, হনহন, পনপন, ঝরঝর, ঠনঠন, তছনছ, ঝকঝক, সমতল। এভাবে বেশ কিছু শব্দ আমরা যেগুলো ৪ বর্ণ দিয়ে গঠিত দিয়েছি, এগুলো যদি সে পড়তে পারে তাহলে ধরে নিতে হবে এই বিষয়ে তার ধারণা অর্জিত হয়েছে, আমরা সামনে আগাতে পারি। এরপরে কার চিহ্ন দিয়ে শব্দ গঠিত। এর আগের স্লাইডগুলোতে আমরা দেখেছি কোনো ধরনের কার চিহ্ন ব্যবহার করা হয়নি। শুধু বর্ণ দিয়ে ২ বর্ণের, ৩ বর্ণের এবং ৪ বর্ণের শব্দ গঠন করে সেগুলো তারা পড়তে পারছে কিনা। এবারে আমরা দেখব ২ বর্ণের কার চিহ্ন দিয়ে গঠিত শব্দ। উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে, যেমন কাকা, কাঁথা, খাটা, গাছা, চাপা। এগুলো আমরা দিব একদম প্রথম শ্রেণী থেকে। যদি তারা পারে তাহলে আমরা ধরে নিব যে বিষয়ে তার ধারণা স্পষ্ট রয়েছে, তাহলে আমরা আরেকটু সামনে আগাতে পারি। আর যদি না পারে তাহলে আমরা এই জায়গাগুলোতে আরো সময় দিব, এবং যাতে করে এই বিষয়ে ধারণা অর্জিত হয় সেজন্য চেষ্টা অব্যাহত রাখবো। এরপরে রয়েছে হ্রস্ব ইকার দিয়ে গঠিত শব্দ। একইভাবে এর আগে আমরা দেখলাম আকার দিয়ে, এবার হ্রস্ব ইকার দিয়ে, যেমন কলি, গতি, গদি, গলি, চটি। এইভাবে কিছু শব্দ রয়েছে। প্রতিটি শব্দ আমরা তাদের সামনে দিব শিক্ষার্থীদের, এবং তারা এগুলো পড়বে। এবং আরো কিছু উদাহরণ এখানে দেওয়া রয়েছে, আপনারা একটি খাতায় তুলতে পারেন এবং ছক আকারে এগুলো তুলে দিয়ে স্টুডেন্টদের সামনে ধরতে পারেন। আরো কিছু উদাহরণ আমরা এখানে দিয়েছি রসিদ দিয়ে। এবারে দীর্ঘিকার দিয়েও অনুরূপ ভাবে অনেকগুলো উদাহরণ দেওয়া রয়েছে। এগুলো স্টুডেন্টের সামনে ধরলে তারা যদি পড়তে পারে তাহলে আলহামদুলিল্লাহ এই বিষয় নিয়ে আমাদের আর চেষ্টা করতে হবে না, সামনে এগোতে পারি। আর যে সমস্ত স্টুডেন্টরা এগুলো আজ পর্যন্ত রপ্ত করতে পারেনি তাহলে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে এ ব্যাপারে আরো সময় দিতে হবে, চেষ্টা অব্যাহত রাখতে হবে। যেমন এখানে উদাহরণস্বরূপ রয়েছে কিট, চীনা, টিকা, কাজী। একইভাবে রস্যইকার দিয়েও গঠিত শব্দ। এগুলো সবগুলো আমরা খাতায় তুলবো, তুলে শিক্ষার্থীদের সামনে দিব। তারা সেগুলো পড়তে পারে কিনা এবং তারা শব্দ গঠন করতে পারে কিনা, দুদিক থেকেই দেখতে হবে। আরো বেশ কিছু উদাহরণ এখানে আমরা দেখাচ্ছি। এরপরে রয়েছে দীর্ঘকার দিয়ে শব্দ। এইগুলো পড়তে পারি কিনা এবং লিখতে পারি কিনা সেগুলো দেখার বিষয় রয়েছে। না পারলে আমাদেরকে এফোর্ট দিতে হবে। একইভাবে রিকার দিয়ে গঠিত শব্দ। একার দিয়ে বেশ কিছু শব্দ, যেমন কেক, ঘেউ, তেল, পেট, মেদ। এভাবে বেশ কিছু শব্দ আমরা এখানে দিব, সেগুলো সে পড়তে পারে কিনা, এবং এরই সাথে মিল রেখে নিজেও বেশ কিছু শব্দ একার দিয়ে তৈরি করতে পারে কিনা। এরপর রয়েছে ঐকার দিয়ে গঠিত শব্দ, যেমন খৈল, তৈল, তৈল, থই থই, দৈব। এরকম শব্দ অর্থাৎ ঐকার দিয়ে সে শব্দ গঠন করতে পারে কিনা, এবং আমরা এগুলো শব্দ তার সামনে দিলে সে এগুলো পড়তে পারে কিনা। ওকার দিয়ে গঠিত শব্দ, কোক, কোষ, চোখ, কোটা, কুটি। এভাবে বেশ কিছু শব্দ আমরা উদাহরণস্বরূপ এখানে দিয়েছি। এগুলো তাদের সামনে ধরবো, সে পড়তে পারে কিনা এবং নিজে এরই সাথে মিল রেখে শব্দ তৈরি করতে পারে কিনা। আরো কিছু উদাহরণ উপর দিয়ে অনুরূপ ভাবে বেশ কিছু শব্দ এখানে রয়েছে, সেগুলো আমরা শিক্ষার্থীদেরকে চেক করব। না পারলে আমরা এই জায়গাগুলোতে আরো সময় দিব, আরো চেষ্টা করব এগুলো চেক করার জন্য। এবার ফলা চিহ্ন দিয়ে শব্দ গঠন। একইভাবে কার চিহ্নের মতন করে ফলা চিহ্ন ব্যবহার করে তারা শব্দ তৈরি করতে পারে কিনা। তার আগে আমরা এই শব্দগুলো দিব, সে যদি পড়তে পারে তাহলে আমরা সামনে আর একটু কঠিনতর জায়গায় যাব, আর যদি না পারে এই জায়গাগুলোতে আমাদেরকে আরো সময় দিতে হবে। যেমন প্রথমে রয়েছে রফলা দিয়ে শব্দ, যেমন ক্রম, ক্রয়, গ্রহ, দ্রব্য, ক্রোশ। এভাবে শব্দগুলো সে পড়বে। একইভাবে রেফ চিহ্ন দিয়ে, যেমন অর্থ, গর্ত, গর্ব। এভাবে
সেইগুলো পড়তে পারে কিনা এবং নিজে নিজে শব্দ তৈরি করতে পারে কিনা রেফ ফলা দিয়ে। অনুরূপভাবে জ ফলা রয়েছে, তারপরে রয়েছে ম ফলা, ব ফলা, ন ফলা এবং ল ফলা দিয়ে প্রতিটি ফলা দিয়ে অনেকগুলো শব্দ আমরা এখানে দিয়েছি। এটি আপনি চাইলে আপনার খাতায় তুলে শিক্ষার্থীদের সামনে ধরতে পারেন এবং এগুলো অর্জিত হয়ে গেলে শিক্ষার্থীদেরকে আবার লিখতে দিতে পারেন যে সে এই ফলা সম্পর্কে ধারণা আছে কিনা এবং সেগুলো দিয়ে সে শব্দ তৈরি করতে পারে কিনা। আলটিমেট কথা হলো এই ফলা দিয়ে সে শব্দ তৈরি করতে পারে এবং শব্দ ফলা সম্পর্কিত বা ফলা রয়েছে এমন শব্দ সে নির্দ্বিধায় প্রমিতভাবে পড়তে বা উচ্চারণ করতে পারে কিনা সেটাই দেখার বিষয়। যদি না পারে সে জায়গাগুলোতে আমাদেরকে আরো সময় দিতে হবে। এরপরে রয়েছে বাংলা যুক্তবর্ণ। প্রথম শ্রেণীর জন্য নির্দিষ্ট কিছু যুক্তবর্ণ রয়েছে যেগুলো আমাদের এনসিটিভি বইয়ের বাংলায় প্রথম শ্রেণীর জন্য এইগুলো ঘুরে ঘুরে যুক্তবর্ণ রয়ে গেছে, অর্থাৎ অপেক্ষাকৃত একটু সহজ যুক্তবর্ণগুলো এখানে আমরা দেখব। যেমন যুক্তবর্ণ ময় প, এটা কিভাবে ভেঙে লেখা যায়, ম যোগ প এবং যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দ কম্প, সম্পদ। এভাবে উদাহরণ দিয়ে প্রতিটি যুক্ত বর্ণ ভেঙে কিভাবে দেখানো যায় এবং যুক্ত বর্ণ দিয়ে গঠিত একাধিক শব্দ তারা তৈরি করতে পারে কিনা সে বিষয়গুলো আমরা দেখব। তো এখান থেকে আমরা একটি খাতায় নোট করতে পারি, নোট করে শিক্ষার্থীদের সামনে দিতে পারি এবং শিক্ষার্থীদেরকে পরবর্তীতে আহ, তাদের এ ব্যাপারে ধারণা অর্জন হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা কিন্তু তাদেরকে এই যুক্ত বর্ণগুলো দিতে পারি। অর্জন হয়ে গেলে আমরা সামনে যাবো। আর অর্জিত না হলে যে সমস্ত শিক্ষার্থীরা এখন ক্লিয়ার নয় প্রথম শ্রেণীর জন্য তাদেরকে সেইগুলো আইডেন্টিফাই করে সেই শিক্ষার্থীদের আইডেন্টিফাই করতে হবে এবং এই বর্ণগুলো আইডেন্টিফাই করে যুক্ত বর্ণগুলো তাদেরকে আরো সময় দিতে হবে এবং শেখাতে হবে। আরো কিছু উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে দ্বিতীয় শ্রেণীর জন্য নির্বাচিত যুক্ত বর্ণ, সেগুলোও কিন্তু আমরা এখান থেকে শেখাবো এবং শেখানোর পরে তাদেরকে আবার টার্গেট অ্যাচিভ হয়েছে কিনা রানিং আউটকামটি বা শিক্ষণ ফলটি, অর্থাৎ এই সম্পর্কে তাদের ধারণা সুস্পষ্ট কিনা সেটা চেক করার জন্য আমরা আবার স্টুডেন্টদেরকে এই ধরনের যুক্ত বর্ণ দিব এবং সেগুলো ভেঙে দেখাতে পারে কিনা। একই সাথে যুক্ত বর্ণ দিয়ে আলাদা আলাদা একাধিক শব্দ গঠন করে দেখাতে বলবো। আরো বেশ কিছু উদাহরণ রয়েছে দ্বিতীয় শ্রেণীর জন্য, এগুলো প্রতিটি আমরা খাতায় তুলবো এবং শিক্ষার্থীদের সামনে দিব। আশা করি এগুলো অ্যাচিভ হয়ে গেলে আপনাদের এফএলএন এর যে ঘাটতি রয়েছে সেটি পূরণ হয়ে যাবে। একইভাবে তৃতীয় শ্রেণীর বাংলা যুক্ত বর্ণ রয়েছে, এগুলো আমরা আগে পড়িয়ে নেব, পড়ানোর পরে শিক্ষার্থীদের সামনে আমরা এরকম বেশ কিছু যুক্ত বর্ণ দিব এবং সেগুলো যদি তারা ভেঙে প্রকাশ করতে পারে সাথে সাথে যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন করতে পারে তাহলে ধরতে হবে এফএলএন এর এই পর্যায়ে আমাদের টার্গেট অ্যাচিভ হয়েছে। এখানে আরো বেশ কিছু উদাহরণ আমরা দিচ্ছি, এগুলো আপনারা খাতায় তুলতে পারেন। একইভাবে চতুর্থ শ্রেণীর জন্য উপযুক্ত কিছু যুক্ত বর্ণ সেগুলো ভেঙে দেখিয়েছি এবং সেগুলো দিয়ে তৈরি গঠিত শব্দ দেখিয়েছি। এগুলো আমরা স্টুডেন্টদের সামনে দিব, তারা যদি এগুলো সব করে দেখাতে পারে তো ভালো, আর যদি যারা যারা পারবে না তাদের জন্য আরো সময় দিতে হবে এবং তাদেরকে এই বিষয়ে ধারণা স্পষ্ট করার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে। একই সাথে আরো বেশ কিছু উদাহরণ আমরা এখানে দিচ্ছি চতুর্থ শ্রেণীর জন্য। সর্বশেষ পঞ্চম শ্রেণীর জন্য কিছু যুক্ত বর্ণ অপেক্ষাকৃত কঠিন অন্যান্য শ্রেণীর তুলনায় সেগুলো আমরা এখানে শেখানোর চেষ্টা করব এবং শেখানোর পরে শিক্ষার্থীদেরকে আমরা টেস্ট করে দেখব বিষয়ে ধারণা অর্জন করতে পারছে কিনা। না পারলে সে বিষয়ে আমরা আলাদা করব শিক্ষার্থীদেরকে এবং বর্ণগুলো আলাদা করব। আলাদা করার পরে তাদেরকে আরো এফোর্ট দেব, আরো সময় দেব, আরো শেখানোর চেষ্টা করব। এখানে আরো বেশ কিছু উদাহরণ রয়েছে, অর্থাৎ পঞ্চম শ্রেণীর উপযোগী যুক্ত বর্ণগুলো আমরা এখানে দেখাচ্ছি। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বানানের সাথে উচ্চারণের ভিন্নতা যুক্ত শব্দ, যুক্ত বর্ণ ও উচ্চারণ, অর্থাৎ বানানের সাথে উচ্চারণে কিছু ভিন্নতা রয়েছে এমন শব্দ রয়েছে আমাদের বাংলা ভাষায়, সেগুলো আমরা আলাদা করব। এখানে উদাহরণ দেওয়া হয়েছে, যেমন ক্ষীয় যদি আমরা ভেঙে দেখি ক যোগ মূর্ধন্য ষ
এর উচ্চারণ কিন্তু ক্ষয়ের মতন, অর্থাৎ উদাহরণ দেওয়া যাচ্ছে যেমন ক্ষমা, ক্ষীয় ময় আকার ক্ষমা, ক্ষতি, ক্ষীণ, ক্ষুরোধার। এটা কেন এমনটা হচ্ছে ক্ষীয়র উচ্চারণ ক্ষয়, এখানে নিয়মটি বলে দেওয়া হয়েছে। যেমন শব্দের শুরুতে যদি ক্ষীয় থাকে তার ক্ষীয়র উচ্চারণ ক্ষয়ের মতো হয়ে থাকে, কিন্তু শব্দের ভিতরে যদি থাকে তাহলে কিন্তু হচ্ছে না। এই নিয়মটি কিন্তু আপনাদের শিক্ষার্থীদেরকে বুঝিয়ে বলতে হবে। আমি আবারও বলছি, ক্ষীয় ভাঙলে কি হয়, ক যোগ মূর্ধন্য ষ। এখন এই যুক্ত বর্ণটি যদি কোনো শব্দের শুরুতে থাকে তাহলে এর উচ্চারণ হবে ক্ষয়ের মতো। আর যদি ক্ষীয় শব্দটি কোনো শব্দের ভিতরে অথবা শেষের দিকে থাকে তাহলে কিন্তু দ্বিত্ব হবে। প্রত্যক্ষ, সাক্ষী, লক্ষণ, পরীক্ষা, অধ্যক্ষ। অর্থাৎ শব্দের মধ্যে বা শেষে ক্ষীয়র উচ্চারণ ক, খ যুক্ত মতো উচ্চারিত হবে। এরপরে রয়েছে, এখানে উচ্চারণ হবে ম যোগ হ, অর্থাৎ ব্রহ্ম, ব্রাহ্মণ, ব্রাহ্মাণ্ড, ব্রহ্মপুত্র। এখানে ম আগে উচ্চারিত হবে এবং পরে হ উচ্চারিত হয়। জ ইয় জ্ঞা এবং জ্ঞান, জ্ঞাত। শব্দের শুরুতে যদি জ ইয় এর উচ্চারণ জ্ঞের মতো হয়ে থাকে, জ ইয় গ গ অর্থাৎ দীপ্ত হবে, যেমন বিজ্ঞান, অজ্ঞান। শব্দের মধ্যে জ ইয় এর উচ্চারণ গ গ এর মতো হয়ে থাকে, জ ইয় গ গ। এরকম অজ্ঞ, বিজ্ঞ, বিশেষজ্ঞ, সংজ্ঞা। শব্দের শেষে জ ইয় থাকলে এর উচ্চারণ দীপ্ত হবে, গ গ এর মতো হয় এবং তা ওকারান্ত হয়। এভাবে বেশ কিছু উদাহরণ আমরা এখানে দিয়েছি, যেমন জ, ইয় জ, ইয় ছ, ইয় চ এর উচ্চারণ বিধি, এগুলো আপনারা এখান থেকে দেখে নিবেন এবং শিক্ষার্থীদেরকে এর আলোকে শেখাবেন। তাহলে তাদের আর যুক্ত বর্ণ নিয়ে কোনো সমস্যা হবে না এবং এফএলএন এর টার্গেট আমাদের অ্যাচিভ হতে অনেক সহায়তা হবে। এরপরে রয়েছে বানানের সাথে উচ্চারণের ভিন্নতা যুক্ত শব্দ, যুক্ত বর্ণ এবং উচ্চারণ। যেমন শব্দের প্রথমে জ ফলা যুক্ত ব্যঞ্জন ধ্বনি থাকলে জ ফলার উচ্চারণ এ এর মতো হবে। যেমন ব্যক্ত, ব্যর্থ, ব্যগ্র, ব্যবস্থা, ন্যস্ত। যুক্ত বর্ণগুলো এরকম উচ্চারণ ব্যক্ত, ব্যর্থ, ব্যগ্র, ব্যবস্থা, ন্যস্ত। শব্দের প্রথম ব্যঞ্জনবর্ণের সাথে জ ফলা থাকলে ও ব্যঞ্জনের পরে যদি ইকার বা দীর্ঘ ইকার থাকে তাহলে জ ফলা বর্ণটি একারান্ত না হয়ে একারান্ত হবে। যেমন ব্যথিত, ব্যতীত, তেজীয়, ব্যক্তি, ব্যতিক্রম, ব্যতিব্যস্ত। এভাবে উচ্চারণে ভিন্নতা যুক্ত শব্দ আমরা এখানে দিয়েছি, এগুলো শিক্ষার্থীদেরকে বুঝিয়ে বলতে হবে। কেন ব্যতিক্রম শব্দগুলো অনেক সময় বুঝতে পারে না, এ সম্পর্কে আমাদেরকে এক্সট্রা কেয়ার নিতে হবে। আরো কিছু উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন দুইবার উচ্চারিত হয় এবং শেষ বর্ণের সাথে ওকারান্ত হবে, অর্থাৎ এখানে শব্দের প্রথমে ওকারান্ত বর্ণের র ফলা যুক্ত হলে র ফলা যুক্ত ব্যঞ্জনটি ওকারান্ত হয়, তবে দ্বিত্ব হবে না। যেমন প্রবল, প্রধান, ক্রমশ, ব্রত, গ্রহ, দ্রবণ। এভাবে যে শব্দগুলো রয়েছে প্রতিটি শব্দ আলাদা আলাদা ভাবে আমরা কিন্তু শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করব। বানানের সাথে উচ্চারণের ভিন্নতা যুক্ত শব্দ, যুক্ত বর্ণ এবং উচ্চারণের আরো কিছু উদাহরণ আমরা এখানে দিয়েছি, এখান থেকে আপনারা খাতায় তুলে নেবেন, তারপরে শিক্ষার্থীদের শেখাবেন। আরো বেশ কিছু উদাহরণ রয়েছে, আশা করি এগুলো শেখাতে সক্ষম হলে আর কোনো সমস্যা হবে না বাংলা বিষয়ে। এরপরে রয়েছে কয়েকটি অনুচ্ছেদ, আমরা একটু দেখি অনুচ্ছেদ গুলো। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী অর্থাৎ শ্রেণী উপযোগী করে কিন্তু আমরা অনুচ্ছেদ গুলো নির্বাচন করব। এখানে উদাহরণ হিসাবে দ্বিতীয় শ্রেণীর একটি অনুচ্ছেদ রয়েছে। আমার নাম রনি, আমার বয়স 6 বছর, আমি বাবা মায়ের সাথে থাকি, আমার বাবার নাম রফিক, আমার মায়ের নাম ফাতেমা, আমরা দুই ভাই বোন, আমার বোনের নাম আয়েশা, আমরা সকালে ঘুম থেকে উঠি,
আমরা একসাথে খেলি, বাবা মা আমাদের খুব ভালোবাসেন, আমার ছবি আঁকতে ভালো লাগে, আমি পড়তেও ভালোবাসি। এই যে অনুচ্ছেদটি রয়েছে, একটি সহজ একটি অনুচ্ছেদ রয়েছে, দ্বিতীয় শ্রেণীর শিক্ষিতের উপযোগী করে এখানে দেওয়া রয়েছে। এরকম একটা অনুচ্ছেদ যদি সে প্রমিত উচ্চারণে এবং কোন রকম বাধা বিঘ্ন ছাড়াই পড়তে পারে, তাহলে আমাদের ধরে নিতে হবে এ বিষয়ে তার জ্ঞান অর্জন হয়েছে। এরপরও আপনাদের কিন্তু একটু কঠিন অনুচ্ছেদ ২, তারপর অনুচ্ছেদ ৩, এভাবে করে শিক্ষক শিক্ষার্থীকে অনুচ্ছেদটি পড়তে দিয়ে স্টপ ওয়াচ ব্যবহার করে দেখবেন শিক্ষার্থী প্রতি মিনিটে কতটি শব্দ পড়তে পারে এবং অনুচ্ছেদটি পড়তে গিয়ে মোট কতটি ভুল এবং কোন ধরনের ভুল করতেছে তা নোট করবেন। একইভাবে দ্বিতীয় শ্রেণীর জন্য অনুচ্ছেদ রয়েছে, একটি উদাহরণ আমি পড়ি। যেমন বিড়াল দুটির খুব বন্ধুত্ব, একসঙ্গে ঘুরে বেড়ায়, দুষ্টুমি করে, ঝিলিমিলি স্কুল থেকে ফিরলে দৌড়ে কোলে ওঠে। একদিন হঠাৎ করে কালো বিড়ালটি উধাও। ঝিলিমিলির ভীষণ মন খারাপ, এবাড়ি ওবাড়ি খোঁজ করে কিন্তু কোথাও নেই। দুদিন পর সন্ধ্যাবেলা হঠাৎ শোনা গেল মিউ মিউ। ঝিলিমিলি দৌড়ে এলো, দেখো বারান্দায় দাঁড়িয়ে আছে কালো বিড়ালটি। মিলি কোলে নিয়ে দেখে বিড়ালটার পায়ে ক্ষত, হয়তো কেউ মেরেছে। মা বললেন, এভাবে কেউ মারে? বাবা বললেন, চিন্তা করো না, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী কিন্তু আমরা লক্ষ্য করলাম যে যুক্ত বর্ণের ব্যবহার তেমনটা নেই, কিন্তু দ্বিতীয় শ্রেণীর কিন্তু বেশ কতগুলো যুক্ত বর্ণ সংবলিত শব্দ রয়েছে অনুচ্ছেদটিতে, যেমন বন্ধুত্ব, সঙ্গে, দুষ্টুমি, স্কুল, এগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ এগুলো যে একটু অপেক্ষাকৃত কঠিন অনুচ্ছেদ দেওয়া হয়েছে, সেগুলো শিক্ষক শিক্ষার্থীকে অনুচ্ছেদটি পড়তে দিয়ে স্টপ ওয়াচ ব্যবহার করে দেখবেন যে শিক্ষার্থী প্রতি মিনিটে কতটি শব্দ পড়তে পারছে এবং অনুচ্ছেদটি পড়তে গিয়ে মোট কতটি ভুল ও কোনো ধরনের ভুল করছেন তা নোট করবেন। আগে থেকেই অনুচ্ছেদগুলো আপনি খাতায় লিখে নেবেন স্পষ্ট অক্ষরে অথবা প্রিন্ট করে নিবেন। একইভাবে চতুর্থ শ্রেণীর জন্য তার চেয়ে কঠিন শব্দ ওখানে দিয়ে আমরা একটি অনুচ্ছেদ দেখাচ্ছি, সেটা পড়তে দিবেন। পঞ্চম শ্রেণীর জন্য তার চেয়ে একটু কঠিন, অর্থাৎ পঞ্চম শ্রেণীর উপযোগী একটা আর্টিকেল বা অনুচ্ছেদ দেওয়া রয়েছে, এগুলো আমরা শিক্ষার্থী পড়তে দিব এবং সে প্রমিত উচ্চারণে এবং সঠিক বিরাম দিয়ে, অর্থাৎ যেখানে থামতে হবে যতটুকু সেভাবে সে পড়তে পারতেছে কিনা এবং কত সেকেন্ডে কতগুলো শব্দ পড়তেছে সে বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নেব। এরপরে অনুচ্ছেদ পড়ার পরে অনুচ্ছেদটি তাদের বোধগম্য হলো কিনা, অর্থাৎ বুঝতে পারলো কিনা, এই জন্য কিন্তু অনুচ্ছেদের আলোকে নিচে কিছু প্রশ্ন দেওয়া হবে, সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে বা মাল্টিপল চয়েস ভিত্তিক প্রশ্ন হতে পারে। আমরা এখানে উদাহরণস্বরূপ কিছু প্রশ্ন দিয়েছি। তো সেক্ষেত্রে যদি উপরে অনুচ্ছেদটি পড়ে সে নিচের প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে দিতে পারে, তাহলে আমরা বুঝতে পারবো যে সে অনুচ্ছেদটি পড়ে তার অনুচ্ছেদটি পরে অর্থ হৃদয়ঙ্গম করতে পেরেছে, অর্থাৎ এখানে যে বিষয়টি বুঝাতে চেয়েছে সেটি কিন্তু আমার শিক্ষার্থী বুঝতে পেরেছে। শিক্ষক শিক্ষার্থীকে অনুচ্ছেদটি পড়তে দিয়ে ১ এবং ২ নং প্রশ্ন উত্তর দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীর বোধগম্যতা যাচাই করবেন। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এভাবে প্রতিটি অনুচ্ছেদের আলোকে বেশ কিছু প্রশ্ন আমরা সেট করেছি, সেগুলো দেখে নিবে। এরপরে রয়েছে গণিত বিষয়ে শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা যাচাই। আমরা এতক্ষণ বাংলা নিয়ে আলোচনা করলাম, এবারে হচ্ছে গণিত বিষয়ে আমরা এখানে একটু টুলস বা নমুনা দেখাচ্ছি সব, এটার আলোকে আমরা এখানে সমস্যাগুলো চিহ্নিত করব। গণিত বিষয়ে শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা যাচাইয়ের জন্য এই সফটটি ব্যবহার করতে পারি। এখানে বেশ কিছু বিষয় রয়েছে, উপরে প্রয়োজনীয় তথ্য দিব। এরপরে রয়েছে প্রথম কলামে স্থানীয় মান সম্পর্কে ধারণা আছে কিনা, যদি হ্যাঁ থাকে তাহলে টিক হবে। আর সংখ্যা পড়তে এবং অঙ্ক এবং কথা লিখতে পারে কিনা, সংশ্লিষ্ট সমস্যা লিপিবদ্ধ করুন। এখন সংখ্যা পড়তে এবং অঙ্কে ও কথা লিখতে পারে কিনা সেগুলো আমরা দেখব, যদি না পারে সেগুলো আমরা এখানে লিখে নেব যে এই বিষয়গুলো সে পারে। কিভাবে গাণিতিক প্রতীক হাতে না রেখে যোগ ও বিয়োগ করতে পারা, হাতে রেখে যোগ ও বিয়োগ করতে পারা, ১ থেকে ২০ পর্যন্ত সংখ্যার নামতা না পারা, গুণ করতে পারে না, ভাগ করতে পারে না, ৪ নিয়মের সমস্যা সমাধান করতে পারে না, ভগ্নাংশ সংক্রান্ত ধারণা এবং ভগ্নাংশ সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারে না। এভাবে আমরা একটি
টুলস এর মাধ্যমে শিক্ষার্থীদের আইডেন্টিফাই করব কোন কোন শিক্ষার্থী কোন কোন সমস্যায় সম্মুখীন আছে বা কোন কোন বিষয়ে এখনো ঘাটতি রয়েছে, সেগুলো আলাদা করে তাদের জন্য রেমেডি দিতে হবে, তাদেরকে ফিডব্যাক দিতে হবে, তাদের জন্য সময় আলাদা করে দিয়ে তাদের এই টার্গেটগুলো রিসিভ করার জন্য চেষ্টা করতে হবে। একইভাবে চতুর্থ শ্রেণীর শখ রয়েছে, এগুলো আপনারা খাতায় তুলে নেবেন। তৃতীয় শ্রেণীর জন্য শখ রয়েছে। এবার রয়েছে আমাদের ইংলিশ, বাংলা, ম্যাথমেটিক্স এবং ইংলিশের জায়গাটায় আমরা এখন আসলাম। এখানে রিডিং স্কিল অ্যাসেসমেন্ট চেক ইন ইংলিশ স্যাম্পল ক্লাস বেসড দিতে হবে। এটা আমরা পঞ্চম শ্রেণীর একটু উদাহরণ দিচ্ছি, যেমন ইংলিশ অ্যালফাবেট যথাযথভাবে উচ্চারণ করতে পারে না, যেমন রাইট দ্য কারেকশন বা করেসপন্ডিং অ্যালফাবেট, অর্থাৎ এখানে কোন কোনগুলো পারবে সেগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করবো, সেগুলো যাতে করে সঠিক উচ্চারণে পড়তে পারে সেই জন্য আমরা এফোর্ট দিব। একইভাবে ইংলিশ 26টি লেটারের সাউন্ড বলতে পারে কিনা, ক্যাপিটাল লেটার, তারপরে পাশাপাশি লেটার মিলিয়ে অর্থাৎ ভাওয়েল কনসোনান্ট অ্যান্ড কনসোনান্ট ভাওয়েল মিলিং শব্দ গঠন করতে পারে কিনা, সাইড ওয়ার্ডস অর্থাৎ কমনলি ইউজড ওয়ার্ডস পড়তে সমস্যা হয় কিনা, যদি হয় তাহলে সেগুলো আমরা এখানে নোট নিব। তারপর ডায়াগ্রাফ বা ট্রাইগ্রাফ ভাওয়েল পেয়ার সাউন্ড সম্পর্কে ধারণা আছে কিনা, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না লিখবো। শব্দ ও বাক্য গঠন দক্ষতা, যেমন 1 and 2 সিলেবল শব্দ গঠনের দক্ষতা। এভাবে আমরা কিন্তু যেমন যদি না পাবো অতি উত্তম, উত্তম, চলতি মানের নিচে এটা আমরা এখানে লিখে দিব। এখানে শিক্ষার্থীদের নাম শ্রেণীতে অবশ্যই আছে উপরে, তাদেরকে যে যে বিষয়ে ঘাটতি রয়েছে সেগুলো আমরা এখান থেকে সহজে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব। আরো কিছু এখানে উদাহরণ এখানে দেওয়া রয়েছে। ক্লাস 4 এর জন্য, ক্লাস 3 এর জন্য রয়েছে, ক্লাস 2 এর জন্য এবং ক্লাস 1 এর জন্য। এগুলো শ্রেণী উপযোগী করে সব তৈরি করা হয়েছে। এখান থেকে যদি আমরা দেখি তাহলে অবশ্যই সহযোগিতা পাবো। এরপরে বাংলা আরো কিছু দেখি। পঞ্চম শ্রেণীর জন্য কিছু বিষয় রয়েছে টুলসে, যেমন ধ্বনির উচ্চারণ সঠিকভাবে করতে পারে না, সংশ্লিষ্ট স্বর ও ব্যঞ্জন ধ্বনি লিপিবদ্ধ করুন। যে যে বিষয় ধ্বনি উচ্চারণ করতে পারে সেগুলো আমরা লিপিবদ্ধ করবো এবং সে বিষয়ে শিক্ষার্থীদেরকে আরো বেশি সময় দিয়ে এগুলো রিসিভ করার চেষ্টা অব্যাহত রাখবো। এভাবে আরো কিছু টুলস আমরা দেখতে পাচ্ছি। এগুলো টুলস মূলত হচ্ছে অ্যাসেস করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ব্যবহার করব। পঠন দক্ষতার বিষয় রয়েছে এখানে সক। একইভাবে ইংলিশের নমুনা ছক রয়েছে, যেমন এখানে অর্জনের জন্য কর্মপরিকল্পনা নমুনা ছক ইংরেজি, ইংলিশ অ্যালফাবেট যথাযথভাবে উচ্চারণ করতে পারে না, যেমন 3টি শ্রেণীর জন্য শিক্ষার্থী, যেমন তৃতীয় শ্রেণীর জন্য কয়জন পারে না, চতুর্থ শ্রেণীর কয়জন, পঞ্চম শ্রেণীর কয়জন। এর জন্য গৃহীত পদক্ষেপ কি রয়েছে? পাঠদানের সময় শিক্ষকগণ কমপক্ষে 10 মিনিট সংশ্লিষ্ট সমস্যা নিয়ে আলোচনা করবেন। সমস্যা ভিত্তিক গ্রুপ করে শ্রেণীকক্ষের বাইরে নিরাময়মূলক সহায়তা প্রদান, অর্থাৎ অতিরিক্ত সময় পাঠদান, যেমন তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে তাদের সাউন্ড সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের একত্রিত করে নিরাময়মূলক সহায়তা প্রদান, সংশ্লিষ্ট অভিভাবকদের অবহিত এবং সম্পৃক্তকরণ, প্রধান শিক্ষক কর্তৃক প্রতি বৃহস্পতিবার মূল্যায়ন, শিক্ষার্থীদের মধ্যে এসআরএম বিতরণ ও পড়তে উৎসাহিত করা। অর্থাৎ এই জায়গাগুলিতে আমাদেরকে ফোকাস করতে হবে। এর আগে যে ছক দেখলাম ওগুলো আইডেন্টিফাই করে শিক্ষার্থীদেরকে আমরা অর্থাৎ সেগ্রিগেট করবো, আলাদা আলাদা করব। করার পরে এই শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেট যথাযথ উচ্চারণ করতে পারে না, এর তৃতীয় শ্রেণী কয়জন, চতুর্থ শ্রেণী কয়জন, পঞ্চম শ্রেণী কয়জন, এদেরকে আলাদা করে নিয়ে এই গৃহীত পদক্ষেপগুলো আমরা কিন্তু নেব এবং এর জন্য সময় বরাদ্দ রয়েছে 2 কর্মদিবস। এটার জন্য রয়েছে ইংলিশ 26টি লেটার সাউন্ড বলতে না পারলে এদের জন্য 4 কর্মদিবস, এভাবে কিন্তু কর্মদিবস ভাগ করা রয়েছে। এবং পরের সব রয়েছে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, মানে এই যে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এই কাজের জন্য কে দায়িত্বপ্রাপ্ত, ইংলিশ অ্যালফাবেট যথাযথ উচ্চারণ করতে পারা এই জায়গাগুলোতে কে দায়িত্ব পালন করবে তার নামটা কিন্তু এখানে চলে আসবে। এভাবে গণিতেও একটি শখ রয়েছে যে অর্জন করার কর্মপরিকল্পনা বিষয়, যে আমরা এভাবে অর্জন করব এই পদক্ষেপ নেই। বাংলা বিষয়ে রয়েছে, গণিত বিষয়ে রয়েছে। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।